আমি তো দীর্ঘ সময় ধরে বিতর্কের চর্চা করেছি বাংলাদেশে। আমার মনে হচ্ছিল যে আমি একটা চমৎকার বিতর্ক দেখছি এবং একটু পরে আমাকে নাম্বার দিতে হবে। আমি যে এখানে কথা বলবো এটা আমি আমি ভুলেই গিয়েছিলাম। প্রথম বিষয় হচ্ছে এই নির্বাচন কমিশন গঠন করেছে সরকার, আর সেই সরকার নিজেই বলেছে যে এই সরকারের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, আর সেই ছাত্রদের প্রধানতম দলটি হচ্ছে এনসিপি। তার মানে এই নির্বাচন কমিশন সরকারের মাধ্যমে তৈরি করেছে এনসিপি। এখন সেই এনসিপি এখন বলছে এই নির্বাচন কমিশন আমরা মানি না। কেন? একটা সিদ্ধান্ত তাদের পছন্দ হয় নাই, যে ইশরাকের এই মামলায় তারা অ্যাপিল করে নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এখন জাহিদ যেটা বলেছেন আমি খানিকটা একমত যে অ্যাপিল করা কি আসলে ফরজ, তা নয়, কিন্তু অ্যাপিল করাটাই হতে পারতো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মনে রাখতে হবে ইশরাক যে মামলাটা করেছিল সেটা তো এই নির্বাচন কমিশনের সাথে না, এটা হচ্ছে ওই শেখ হাসিনার যে নির্বাচন কমিশন, যে কিনা ঠিকমতো নির্বাচন করতো না। আর এখন যে নির্বাচন কমিশন আছে সেটা তো এই সরকারের নিয়োজিত কমিশন। ফলে এই কমিশন চিন্তা করেছে যে যারা বিপ্লব করেছে, যারা আন্দোলন করেছে, সেরকম একজন যদি মেয়র হয়ে আসে আমাদের বাধা দেওয়ার কি আছে? তারা বাধা দেয় নাই। ঠিক একই কারণে যারা বিপ্লব করেছে, আন্দোলন করেছে, তারা যেমন সরকারের মধ্যে আছে, কেউ তো তাদেরকে না করে নাই। বিএনপিও তাদের পদত্যাগ চায় নাই, আর তারাও, আমরাও কেউ মনে করি নাই যে ছাত্র উপদেষ্টা মানতে পারছে না। কেন? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি খুব সহজভাবে বলি, এনসিপি উত্তরে একজন মেয়র বসিয়েছে, তাদের উপদেষ্টা স্বয়ং তদবির করে উত্তরে মেয়র দিয়েছেন। দক্ষিণেও তারা নিজেদের একটা মেয়র চান, এবং এই মেয়র নিযুক্ত করার ক্ষমতাটা উপদেষ্টার হাত থেকে চলে যাক, এটা তারা চাচ্ছেন না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, এবং সেই কারণেই তারা চাইছেন না যে কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো একটি মেয়র পদে আসীন হোক। অরাজনৈতিক ব্যক্তি হলে তাদের জন্য সুবিধা। কেন সুবিধা? এইটা বললে অনেকে মাইন্ড করবে। এনসিপি ঢাকা শহরে নির্বাচন করতে চায়, এবং এই নির্বাচনের জন্য তারা মনে করছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি না হয়, অন্তত ঢাকা শহরের স্থানীয় সরকার এনসিপি নিয়ন্ত্রণে থাকবে। এবং এইটাই হচ্ছে আমার টেক আউট এখান থেকে। এখন পরের বিষয়টা আমি যেটা অবতারণা করব সেটা আরেকটু সেন্সিটিভ। 2022 সালে একটা বাকশালী আইন বলা হয়েছে। এই সরকার যে শপথ নিয়েছেন, যে হাইকোর্ট থেকে, যে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়েছিলেন, যে বিচারপতিরা রেফারেন্স দিয়েছিলেন, তাদেরকে অপসারিত হতে হয়েছে বাকশালী এই কারণে। তাহলে বাকশালী আইনের বিচারপতিরা এই সরকারকে রেফারেন্স দিয়েছেন। এখন এইটা বললে তো হবে না, বাকশালী আইন দিয়ে যে এই নির্বাচন কমিশন হয়েছে বলে এটা ঠিক না, ব্যাপারটা তা নয়। মূল ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশন তার দায়িত্ব ঠিকমতো পালন করে নাকি করে না। প্রথম প্রমাণ করতে হবে যে এই নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে অযোগ্য। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব কি? ফেয়ার, রিজনেবল, অ্যাকসেপ্টেবল একটা ইলেকশন, একটা না, যা কিছু ইলেকশন তারা করবেন সেইটা তৈরি করা। এখন আমাদের দেশে ইলেকশন ঠিকমতো করার জন্য যেটা করতে হয়, নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে যে নির্বাচন চলাকালীন সময়ে বহু সরকারি পদ ইত্যাদি নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। এইটা দিয়ে এক ধরনের ফেয়ারনেস এনশিওর করার চেষ্টা করা হয়। ফলে ওই রকম পরিস্থিতি তো তৈরি হয় নাই যে এখানে এই নির্বাচন কমিশন কোনো একটি নির্বাচন আয়োজন করেছেন এবং তারা আনফেয়ার কিছু একটা করেছেন। এই নির্বাচন কমিশনের কাছ থেকে তো আমরা আনফেয়ার কোনো কিছু পাই না। একমাত্র আনফেয়ারনেস কি? তারা ইশরাকের এই মামলায় অ্যাপিল করেন নাই। এখন এইটা যদি তাদের একমাত্র দোষ হয়ে থাকে, তাহলে চিটাগাংয়ে মেয়র নিযুক্ত হয়েছেন আমাদের একজন ডাক্তার, আমরা খুব পছন্দ করি তাকে, সেই ডাক্তার সাহেব, উনি কিভাবে নির্বাচিত হলেন? এটা একটা প্রশ্ন। ওই একই কথা যেটা বলা হয়েছে, তাহলে বরিশালেরটা হলো না কেন? মূল বিষয় হচ্ছে এইখানে একটা নিয়ন্ত্রণের লড়াই চলছে, যে নিয়ন্ত্রণটি এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং না যাওয়ার প্রশ্নে। এবং সেই ক্ষমতায় না যাওয়া এবং যাওয়ার প্রশ্নে আমরা লক্ষ্য করছি যে যদিও এনসিপি একদম নতুন দল, কিন্তু আমরা লক্ষ্য করছি এনসিপি আলোচনার চাইতে রাস্তায় চাপ প্রয়োগ করতে বেশি আগ্রহী। এবং এই রাস্তায় চাপ প্রয়োগের যে উদাহরণ তারা তৈরি করেছেন এই পুরো সময়টা জুড়ে, যে কোনো বিষয়ে তারা যমুনা ঘেরাও করেন, তারা অবরোধ করেন, তারা নির্বাচন কমিশন ঘেরাও করছেন, তারা সব জায়গাতে একটা ম্যাস প্রেশার তৈরি করেন, লোকজন ডেকে এনে তারা একটা চাপ সৃষ্টি করেন। এই চাপ সৃষ্টি করার তাদের কোনো প্রয়োজন নেই, কারণ সরকারে যারা আছেন তারা হচ্ছেন তাদের নিয়োজিত ব্যক্তি অধিকাংশ, এবং সরকারে তাদের প্রতিনিধিও আছেন। তাহলে তারা তো আলোচনার টেবিলে বসতে পারেন এই বিষয়গুলি নিয়ে, কিন্তু তারা বসেন নাই। ফলে তারা কি করেছেন? ইশরাককেও ঠেলে দিয়েছেন একই পন্থায়। এরাও চাপ দেয়, ওরাও চাপ দেয়। এবং ইশরাক যে পদ্ধতিতে গিয়েছে সেটা হচ্ছে, ঠিক আছে আমিও তাহলে আমার লোকজন শো করি, তুমি থাকো
যমুনায় আমি থাকি মৎস্য ভবনে, তুমি থাকো নির্বাচন কমিশনে, আমি থাকি নগর ভবনে। এই অবস্থাটা তৈরি হয়েছে এবং রাজনীতি এক ধরনের, আমি বলবো যে একটা শব্দ উচ্চারণ করা হচ্ছে, পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে মাঝখানে নিয়ে আসা হচ্ছে। পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে মাঝখানে নিয়ে আসা হয় নাই। অন্তর্বর্তী শব্দটার অন্তর্বর্তীকালীন সময়টাই হচ্ছে 5ই আগস্ট থেকে পরবর্তী নির্বাচন পর্যন্ত যে সময়, এই সময়টাই অন্তর্বর্তী। ফলে জাতীয় নির্বাচন দিয়েই কিন্তু এই সরকারকে মেয়াদ শেষ করতে হবে। সেই জন্য সবসময় এই পরিকল্পনার মধ্যে প্রথম থেকেই জাতীয় নির্বাচন ছিল। এখন এই জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি অন্য কোনো নির্বাচন হবে কি হবে না, এটা নির্ভর করছে অনেক কিছুর উপরে। কারণ এইখানে একটা নোক্তা এসেছে, সেটা কি? সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন কি রিপ্রেজেন্টেটিভদের ভোটে হবে, অর্থাৎ মেয়র কি শেষ পর্যন্ত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন নাকি ডিরেক্ট ভোটে নির্বাচিত হবেন, এই সিদ্ধান্ত নেওয়া নিয়ে কিন্তু এখন আবার তর্ক শুরু হবে। যে মুহূর্তে ধরে নির্বাচন কমিশন ভেঙে দিলেন আপনি, নতুন নির্বাচন কমিশন আসলো, তারপরে শুরু হবে ভোটটা কিভাবে হবে, কাউন্সিলররা মিলে মেয়র নির্বাচন করবে নাকি মেয়র সরাসরি ভোটে নির্বাচন হবে। মূল বিষয় হচ্ছে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিয়ে একটা লম্বা সময় ধরে অন্তর্বর্তী সময় তৈরি করার একটা প্রক্রিয়া চলছে। এবং সেই প্রক্রিয়াটা কেন চলছে জাহিদ সেটা বলেছেন। আমি এই ব্যাপারে জাহিদের সাথে একমত, কারণ নির্বাচন দেরিতে হলে এনসিপি মনে করছে তাদের দলকে সংগঠিত করা অনেক সহজ, আর বিএনপি যেহেতু একটা পুরনো দল, বিএনপি মনে করছে আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এবং এটা শুধু বিএনপি বলে না, অধিকাংশ রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ তারা আগে থেকে রাজনীতি করে আসছেন। কারো কারো বয়স 50 বছর, কারো 40 বছর, কারো 30 বছর। কমিউনিস্টদের বয়স তো ভারতবর্ষের মানে শাসনের সময়, ব্রিটিশদের সময় থেকে কমিউনিস্টরা রাজনীতি করেন এখানে। ফলে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা। এবং জাতীয় নির্বাচন যেহেতু ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে বলে বলা হয়েছে, কিন্তু যে মুহূর্তে নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হবে আবার সার্চ কমিটি হবে, নতুন নির্বাচন কমিশনের লোকজন খোঁজা হবে, তারপরে তারা আসলে তাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডাটা খোঁজা হবে, তারপরে বায়োডাটা খুঁজে বের করা হবে কে কার দোসর ছিল, কার দোসরের শ্যালক, কার শ্যালকের দুলাভাই কি, তারপরে এগুলা করে ডিলি ডালিং শুরু হবে। এবং সেই ডিলি ডালিংয়ের মধ্যে দিয়ে এরপরে শুরু হবে হচ্ছে যে এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এনসিপির সভাপতি বলেছেন যে তারা জাতীয় নির্বাচনের সাথে সাথে গণপরিষদও চান। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকগুলি ক্যারাম বোর্ডের মতো 9টা গুটি আছে, 9টা গুটি ছেড়ে দেওয়া হয়েছে। লাল স্ট্রাইকটা হচ্ছে লাল গুটিটা হচ্ছে নির্বাচন, আর বাকিগুলি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, মেয়র নিয়োগ হবে নাকি, গণপরিষদ হবে কিনা, সংবিধান নতুন করে লেখা হলে কিভাবে লেখা হবে, এই নির্বাচন কমিশন মানি নাকি মানি না। কিন্তু যদি এই সরকার, আমার এন্ড লাইন হচ্ছে, 5 লাইন হচ্ছে, এই সরকার ছাত্রদের নিয়োজিত, এই সরকার নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছেন, ফলে পরোক্ষভাবে এই নির্বাচন কমিশন যেটা তৈরি হয়েছে যদি খারাপ হয়ে থাকে তাহলে এটার দায় দায়িত্ব ছাত্রদেরও আছে একটা খারাপ নির্বাচন কমিশন বানানোর। এবং যদি একটা সাধারণ নির্বাচন কমিশন তৈরি করতে গিয়েই তারা শেখ হাসিনার মতো নির্বাচন কমিশন বানিয়ে ফেলে থাকেন, তাহলে ভবিষ্যতে তারা এরকম আরও শেখ হাসিনার মতো কাজকর্ম করবেন। আগের যে তত্ত্বাবধায়ক সরকারগুলি যখন আমরা পেয়েছিলাম, তারা কি সব পুলিশকে ছাঁটাই করে দিয়েছিল? দেয় নাই তো। সব লোকজনকে বিদায় করে দিয়েছিল চাকরি থেকে? দেয় নাই তো। তারা কেবলমাত্র তাদের যে প্রজ্ঞা এবং দক্ষতা সেটি দিয়ে একটা নিরাপদ নিরপেক্ষ পরিবেশ তৈরি করেছিল, যার মধ্যে কারো পক্ষে কারচুপি করার বড় ধরনের কোনো সুযোগ না থাকে। গণ অভ্যুত্থান বারবার হয় নাই, বাংলাদেশে গণ অভ্যুত্থান কয়েকবার হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে 90 সালের অভ্যুত্থান। যে কোনো অভ্যুত্থানেরই পূর্ব নজির আসলে খুঁজতে গেলে এটা হবে না। যদি কেউ বলে যে এরকম অভ্যুত্থান আগে কখনো হয় নাই, একই রকম অভ্যুত্থান 90 সালে হয়েছিল। আমরা এরশাদের মতো 9 বছরের একটা স্বৈরাচারকে, আমি তখন ছাত্রনেতা, আমরা সবাই মিলে হটিয়ে দিয়েছিলাম। কিন্তু তখন এই ছাত্রনেতারা রাজনৈতিক ব্যানারে আন্দোলন করেছিলেন, কেননা তখন এইরকম রাজনীতিবিহীন ছাত্র সংগঠন বা ছাত্রদের সংগঠিত হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু এই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন এমন বহু মানুষ তো রাজনৈতিক দলের সদস্যই ছিলেন। আমি এনসিপির 2জন গুরুত্বপূর্ণ সদস্যের কথা বলতে চাই, সার্জিস এবং হাসনাত। তারা কোন দলে রাজনীতি করতেন? 2 মাস আগে তারা কোন দলে ছিলেন? 3 মাস আগে তারা কোন দলে ছিলেন? শেখ হাসিনা তখন কি ভালো ছিলেন? এই প্রশ্ন তো আমি করতে চাই না, কিন্তু ছিলেন তো। তার মানে রাজনৈতিক ব্যক্তিরাও এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। এমনকি শেখ হাসিনার পক্ষে যারা রাজনীতি করেছিলেন, সেটা লুকিয়ে হোক, লুকিয়ে থাকার কারণে হোক, কিংবা কৌশলগত কারণে হোক, যে কোনো কারণে হোক না কেন, তারাও তো এইখানে অংশ নিয়েছেন। তার মানে রাজনৈতিক অংশগ্রহণ এইখানে ছিল। এবং এই কোটা আন্দোলনের শুরু কিন্তু হয়েছিল
ওই ডাকসু নূরের নির্বাচন, তারপরে কোটার একটা কমিটি, তারপরে সেই কোটা নিয়ে আন্দোলন, এটা কিন্তু আজকের আন্দোলন না। বারবার বলা হচ্ছে এটা 36 দিনের আন্দোলন না, তো এই কোটা বিষয়ক আন্দোলন তো 36 দিনের আন্দোলন না, এটা তো 2018 সালের আন্দোলন। এবং এই আন্দোলন যখন চলছে, আগের কোটা আন্দোলনে মামলা খাওয়া ছেলেপেলেরা তারা তখনও কোর্টে যাচ্ছে হাজিরা দিতে, এরকম অবস্থায় তারা এই আন্দোলনে অংশ নিয়েছে। যখন যারা ছাত্র ছিল তারা এখন ছাত্র নাই, তারপরেও তারা ওই কোটা আন্দোলনের মামলার মধ্যে এখনো আছে, সেই অবস্থায় তারা এই আন্দোলনে অংশ নিয়েছে। ফলে রাজনীতিহীন অভ্যুত্থান হয়েছে এটা ভাবাটা ঠিক না। যেটি তাজনুবা বললেন যে 36 না আসলে হয়তো 16 বছর চলতে থাকতো না, 36 না আসলে 16 বছর চলতো। আমি যদি বলি যে ওই 90 সালের অভ্যুত্থানে আমরা শেষের 2 মাস যে আন্দোলন করেছিলাম, ওই 2 মাস না আসলে 9 বছর চলতো, এইটা আসলে কোনো বিষয় না। এই জন্য যে কোনো আন্দোলন, যদি আন্দোলন বিপ্লবের ইতিহাস আমরা পড়ি তাহলে দেখব যে কোনো আন্দোলনের একটা ক্রমাগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার পিকে পৌঁছায়, এবং এর মধ্যে বহুবার এটা পিকে যায় বলে আমরা মনে করি, কিন্তু পিকে থাকে না, ভেঙে যায়, সেটাকে লণ্ডভণ্ড করে দেয় স্বৈরাচারী শাসকেরা, নানান ধরনের কৌশল অবলম্বন করে, কাউকে বিদেশে পাঠিয়ে দেয়, কাউকে ধরে আটকে রাখে, কাউকে গুম করে, তাই না? এইগুলো হয়, এবং এর মধ্যে দিয়ে অনেক মানুষের ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে এই 36 দিনে এসে আমরা পৌঁছেছিলাম। এই 36 দিনের পেছনে কি গুম এবং অন্তর্ধানের শিকার হয়ে যাওয়া লোকগুলি নাই? তাদের পরিবার পরিজনের কোনো ত্যাগ নাই? এটার পেছনে যারা দীর্ঘদিন জেলে পচে মরেছেন তাদের কোনো ত্যাগ নাই? যে লুৎফুজ্জামান বাবর বের হয়ে আসাতে তাজনুবা খুশি হয়েছে, যে খালেদা জিয়া মুক্তি পাওয়াতে তাজনুবা খুশি হয়েছে, তাদের এই 36 দিনের পিছনে কোনো অবদান নাই? তাদের এই জেল খাটার কোনো মূল্য নাই?